দেখা দিন আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দিন আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। নিটল টাটা পলিটিক্স প্লাস, আমরা 25-25 শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে সৈয়দ মঞ্জুরুল ইসলাম আছেন, লেখক অধ্যাপক আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ভূঁইয়া ইকবাল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমাদের সঙ্গে আছেন, এবং আওয়ামী লীগের সাবেক কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য নুহুল আলম লেলিন আমাদের সঙ্গে আছেন। রবীন্দ্রনাথ রাজনীতিতে এবং রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি আবারও যদি একটু ভূঁইয়া ইকবাল আপনার কাছে ফিরে, আপনি একটি জায়গায় আপনাকে একটু থামিয়ে দিয়ে গেছিলাম, যেটা বলছিলেন সিন্ডিকেটের কথা, প্রথম সিন্ডিকেটের কথা বলছিলেন, এবং তারপরে আলোচনাটা যতটুকু গড়িয়েছে কখনো কখনো রবীন্দ্রনাথকে মুসলমান বিদ্বেষী বানানো হয়েছে, পাকিস্তান বিদ্বেষী বানানো হয়েছে, নানা রকমের। আপনি আরও যোগ করবেন মনে হয়। মুসলমান বিদ্বেষী যে কল্পনা করা হয় তার কারণ হলো আসলে আমাদের এই কাছের তথ্যের অভাব। যেমন আমি এই শান্তিনিকেতনের যে রবীন্দ্র ভবন আর্কাইভসে গিয়ে দেখলাম, সেখানে 100 বছর ধরে বহু দলিলপত্র রয়ে গেছে, তারা এগুলো উন্মুক্ত করছে না। তারা 20-30 খণ্ড চিঠিপত্র বের করেছে, কিন্তু তারা কখনোই স্যার আইজুল হকের সঙ্গে, নজরুল ইসলামের সঙ্গে, জসিমউদ্দিনের সঙ্গে, সুফিয়া কামালের সঙ্গে, সৈয়দ মুজতবা আলীর সঙ্গে, এদের সঙ্গে যে পত্রালাপ হয় তার কোনো একটা খণ্ড দ্বারা বের করেনি। ফলে এই তথ্যের অভাবে নানা গুজব বা অনুমান বা অপপ্রচার খুব সহজ হচ্ছে। তিনি হযরত মুহাম্মদের জন্মদিনে যখন আকাশবাণী জন্মদিন পালনের জন্য অনুরোধ করলো, তিনি যে বাণী দিলেন হযরত মুহাম্মদের সামাজিক ভূমিকার কথা স্বীকার করে, সেটা যেহেতু এখন আমরা কেউ জানি না, এগুলো আমরা পাই না, আর্কাইভসের মধ্যে সব বন্দী আছে, কিংবা এই কবি গোলাম মুস্তফা যিনি একজন ইসলামী চিন্তাধারার অনুসারী, তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় বলছেন যে গীতাঞ্জলিতে কোরআন শরীফের যে মর্মবাণী এবং সৌন্দর্য সেটা পুরোপুরি প্রকাশিত। এইসব তথ্য আমাদের কাছে আসে না বলে, আমরা জানি না বলে, এবং তিনি সাম্প্রদায়িক সমস্যা নিয়ে এত ভেবেছেন যে ডক্টর কুদরত খুদা একবার তার সঙ্গে আলাপ করেন, তখন উনি খুব বিরক্ত হয়ে বলেন যে আমার এখন মনে হচ্ছে যে ভারতবর্ষে হিন্দু মুসলমান সমস্যার সমাধানের উপায় হলো হয় সবাই হিন্দু হয়ে যাবে, নাহলে সবাই মুসলমান হয়ে যাবে, আপনার এর মধ্যে আর কোনো দেখতে পাই না। তো কুদরত খুদা পরে এটা স্মৃতিচারণ করলেন যে তিনি এই সাম্প্রদায়িক সমস্যায় সবচেয়ে বেশি পীড়িত বোধ করতেন, এবং সেটা দূর করার জন্য বিশ্বভারতীতে অনেক চেষ্টা করেছেন। তিনি মাওলানা জিয়াউদ্দিন বলে একজনকে ফার্সি ভাষার অধ্যাপক নিয়োগ করলেন, ইসলামী সংস্কৃতি কেন্দ্র তৈরি করলেন, হায়দ্রাবাদের নিজাম তাতে আর্থিক আনুকূল্য করেন। তিনি সৈয়দ মুজতবা আলী যখন সিলেটের স্কুলের ছাত্র, তাকে চিঠি লিখলেন যে আমি শান্তিনিকেতন ভর্তি হতে চাই। তো কোনো প্রথম বাঙালি মুসলমান ছাত্র হিসেবে তিনি সৈয়দ মুজতবা আলীকে ওখানে ভর্তি করলেন। তারপরে দেখা যায় তিনি শিক্ষকতার ক্ষেত্রে, বক্তার ক্ষেত্রে, সব দিক থেকে তার যে আচরণ বা তার যে কার্যকলাপ, তাতে কোনো ধর্মের প্রতি কোনো বিদ্বেষ এটা কখনো প্রকাশ হয়নি, যেটা তিনি গোলাম মোস্তফার ওই প্রবন্ধের উত্তরে পরের মাসেই বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা বললেন যে আমার জীবনে যেহেতু কারোর প্রতি বিদ্বেষ নেই, ফলে আমার সাহিত্যটা প্রকাশিত হয়নি। এইভাবে যদি আমরা তার আর্কাইভসে এই বন্দি তথ্যগুলো উন্মুক্ত করতে পারতাম, জনসাধারণের কাছে যদি এগুলো প্রকাশ লাভ করত, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে তার প্রতি যে আমরা অবিচার করেছি তার সম্পর্কে মানে অজ্ঞতা তো একটা কারণ, মানে এই আর্কাইভসে বন্দি থাকলেও তার নানান চিঠিপত্র, কথোপকথন, তার নানান
লেখা, যেটা মুক্ত হলে হয়তো রবীন্দ্রনাথকে আরও বেশি আমরা মুক্ত করতে পারতাম, যেই রাজনীতির সংকীর্ণতার মধ্যে অনেক সময় ঘুরপাক খাচ্ছে বিশ্বকবি। সময় অসময় লিখতেন এবং নিশ্চয়ই একদিন মুক্ত হবে। আজকে আপনি গিয়ে সে আর্কাইভস ঘেটে কিছুটা উন্মুক্ত করেছেন আপনার গবেষণায়। এই লেখার তো এই লেখক তো আসলে খোদ রবীন্দ্রনাথই চিঠি তো লিখতেন। চিঠিপত্র নিয়ে আমাদের একটা ছোট্ট রিপোর্ট আছে এবং জন্মদিন কেন্দ্রিক চিঠিপত্র নিয়েই সহকর্মী শুভ্রজিৎ ভট্টাচার্যের একটি রিপোর্ট আমরা একটু দেখে নেব। আমি তারপর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আমি আপনার কাছে ফিরছি। মহাত্মা গান্ধীর অসহযোগ প্রস্তাবকে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন সরলা দেবী। তিনি রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। তাঁর উদ্যোগেই 1887 সালে কবির 27 বছর বয়সে উৎসবের মতো করে প্রথম জন্মদিন পালন হয়। সে বছর থেকে অন্য রং পেতে শুরু করল 25শে বৈশাখ তারিখটি। চলে কবির 81তম জন্মদিন পর্যন্ত। রবীন্দ্রনাথ তাঁর জন্মদিনকে কেন্দ্র করে 62 বছরের জন্মদিনের দিন 25শে বৈশাখ কবিতাটি লিখেছিলেন। কবির জীবনে 2000-এরও বেশি চিঠির মধ্যে বহু চিঠি তিনি জন্মদিনের তারিখে লিখেছেন। সন্তান বিয়োগ থেকে শুরু করে তাঁর নিকটজনদের বিদায়, জন্মদিনের আশেপাশের সময়কে ঘিরে থেকেছে কবির জীবনে। সেসবও তিনি বহুজনকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। জন্মদিনে শান্তিনিকেতনে যাওয়ার আহ্বান জানিয়ে 45 বছরের রবীন্দ্রনাথ যেমন মোহিত চন্দ্র সেনকে চিঠি লিখেছিলেন, ঠিক তেমনি 70 বছর বয়সে জন্মদিনের দিন প্যারিস থেকে নির্মল কুমারী মহলানুবিশকে সেখানকার আয়োজন নিয়ে বিস্তারিত লিখেছিলেন। বিশ্বযুদ্ধের ডামাডোলের জন্য 80 বছর বয়সে পৌঁছে সেবারের জ্যৈষ্ঠ মাসে আমেরিকান রাষ্ট্রপতিকে বিশ্বযুদ্ধ নিয়ে টেলিগ্রাম পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। বিচিত্র রূপের সমাবেশে কবির প্রথম জন্মদিন থেকে শুরু করে শেষ জন্মদিন পালনের ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে চিঠি আর বক্তৃতার কথা। প্রতিটি জন্মদিনেই এই দুই বিষয় কবির মন ও বিচারকে তাঁর ভক্তদের সামনে এনে দাঁড় করায়। আর সেজন্যেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ তাঁর জন্মদিন। শুভ্রজিৎ ভট্টাচার্য, এটিএন নিউজ। আজকাল আমরা হিন্দুরা মুসলমান সেই রবীন্দ্রনাথের নানান পরিচিতি, ধর্মীয় পরিচিতি নিয়ে যখন নাকি এরকম ডিবেট করছি, আমরা যখন বিতর্ক করছি, তখন আমার বারবারই শুনতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের সেই কোয়ালিটি 10 ইয়ার্স, 10 বছর বাংলাদেশ, এবং এই বাংলাদেশ রবীন্দ্রনাথকে অন্যরকম একটি মুক্তি দিয়েছিল। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার একটি সাক্ষাৎকারে আমি সেটার একটা সবিস্তার বর্ণনা পেয়েছিলাম। অবশ্যই আমার মনে হয় রবীন্দ্রনাথ যদি এই 10 বছর পূর্ববঙ্গে না থাকতেন, তাহলে তিনি প্রকৃত অর্থে বাঙালি হতেন কিনা আমার একটু সন্দেহ রয়ে যায়। কারণ পশ্চিমবঙ্গের বাঙালি হওয়া তো একটা খণ্ডিত বাঙালি হওয়া সত্যিকার অর্থে। ওই কায়মনে বাঙালি তিনি হয়েছেন বাংলাদেশকে বুকে ধারণ করেই। তিনি বাংলাদেশের জনজীবনে দৃষ্টি ফেলতে পেরেছেন। একটা উঁচু অবস্থান থেকে তিনি সমান্তরাল অবস্থানে এসে মানুষজনকে দেখেছেন, এবং পদ্মার বুকে যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন একেবারে সেই পথিসর থেকে নিয়ে শাহজাদপুর, তারপর আমাদের শিলাইদহ, তখন দুই পারের জনজীবন নিয়ে তার যে বিচিত্র অভিজ্ঞতা, সেগুলি তিনি তার ছিন্নপত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এতক্ষণ আমরা পত্র সাহিত্যের কথা শুনছি, তার শ্রেষ্ঠ পত্র সাহিত্য ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলী, কোনো সন্দেহ নেই। সেখানে একজন খুব মানবিক রবীন্দ্রনাথের উন্মোচন আমরা দেখতে পাই। একজন নির্জন রবীন্দ্রনাথ, প্রকৃতিপ্রেমী, তিনি আলো দেখছেন, অন্ধকার দেখছেন, এবং রাতের অন্ধকার যে কত পরতে পরতে বিছিয়ে থাকে তিনি সেটি দেখছেন। আমার তো মনে হয় তিনি যে একজন চিত্রকর হয়ে নিজেকে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠা দিলেন, তার পিছনে এই 10 বছরের একটা গুরুতর অবদান আছে।
কারণ রংটা তিনি চিনেছেন। আমরা জানতাম তার কিছু বর্ণ বিভ্রম ছিল, কিন্তু সাদা কালোর ব্যাপারে তার কোনো সমস্যা ছিল না, এবং অন্ধকার দেখে দেখে তিনি এই কালোর বাহ, ভিতরের রঙের রেখাগুলি তিনি আবিষ্কার করলেন। তার ছোট গল্প প্রচুর তিনি লিখেছেন, শিলাইদহে বসে, পতিশ্বরে, এবং ছোট গল্পের জীবনেও বাঙালির বিভিন্ন ধরনের আচার আচরণে পূর্ববঙ্গের মানুষের তার উঠে এসেছে। বহু চরিত্র তিনি পূর্ববঙ্গে থেকে সংগ্রহ করেছেন। এই যে রতন, পোস্টমাস্টার, এই অমর সৃষ্টিগুলি তিনি যদি এই দিকে না আসতেন তাহলে হতো না। ফলে আমার বিবেচনায় তার এই 10 বছরের এই নির্জনবাস, এটাকে নির্জনবাসী বলতে পারি, কারণ তিনি শোক ভুলতে চাচ্ছিলেন, এবং কোথাও হয়তো তার একটা অপূর্ণতা ছিল যে আমি শহরের মানুষ, শহরের ভিতর, তখনও শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেননি, শহর থেকে দূরে গিয়ে আমি গ্রামটাকে যদি আমি দেখতে পাই, এবং সেই দেখা যায় এত পরিপূর্ণ দেখা হবে তিনি নিজেও হয়তো ভাবতে পারেননি। এই ছিন্নপত্রেই আছে, একদিকে পূর্ববঙ্গ থেকে চিঠি লিখেছেন, আরেকটা লিখেছেন শান্তিনিকেতনে গিয়ে, ওইখানে তাদের জমি জমা ছিল, বিশ্ববিদ্যালয় তখনও প্রতিষ্ঠা হয়নি, এবং সেখানে কয়েকটা জায়গার কথা উল্লেখ করেছেন, কিন্তু গুণগত পরিবর্তন দেখা যায়। শান্তিনিকেতনে তিনি গিয়েছেন একটা কেজো কেজো পরিবেশে তিনি আছেন, কিন্তু যখনই তিনি প্রতিশোধ থেকে লিখছেন অথবা চৌহালির কোনো চর থেকে লিখছেন, মনে হয় তিনি যেন এই পূর্ববঙ্গের একটা বিশালত্বের নিচে নিজেকে আবিষ্কার করছেন, এবং একসময় নিজেকে হয়তো তুচ্ছও মনে হতে চায়। এদের বলছেন যে আমি আসলে কেউ নই, খুব বড় কেউ নই, এই বোধটা তার পূর্ববঙ্গ তাকে দিয়েছে। প্রকৃতির বিশালত্বের কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন, বুঝতে পারছেন মানুষ আসলেই কত অরক্ষিত, এবং মানুষের ভিতরে কত রকমের ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, এবং সেগুলি তাকে কত মহিমান্বিত করে অথবা তাকে কত ছোট করতে পারে। মানুষকে দেখে বুঝতে শিখেছেন, আত্ম অবলোকনের একটা উপায় তার রয়েছে, এবং তার আত্মপ্রতিকৃতি যদি আমরা দেখি, তার যে চিত্রকলার একটা অংশ হচ্ছে তার আত্মপ্রতিকৃতি। এই যেখানে যে তার ছবিটা একজন এঁকেছেন, খুব একটা সাধু সন্তের তো, কিন্তু সেই মানুষটি যখন নিজেকে এঁকেছেন ভয়ানক কালো রং দিয়ে মুখটা ঢেকে দিয়েছেন, দেখে মনে হয় যেন একজন কুশ্রী মানুষ। কেন তিনি নিজেকে এইভাবে রং দিয়ে, কালো রং দিয়ে তার চেহারাটা মলিন করে দিলেন? কারণ তিনি আসলে নিজের ভিতরে যে আবিষ্কার করছেন সত্তাকে, তাকেই তিনি প্রকাশ করতে চেয়েছেন। জগতের প্রকাশ থেকে দূরে গিয়ে তিনি নিজেকে ভিন্নভাবে অবলোকন করেছেন, এবং বুঝতে পেরেছেন জগতের অবিমিশ্রিত আনন্দ এবং বেদনা বলে কিছু নেই, আনন্দের সঙ্গে বেদনা মিশে থাকে, বেদনার সঙ্গে আনন্দ মিশে থাকে। এই দুটি বিষয়কে তিনি পাশাপাশি রেখে আবিষ্কার করতে পেরেছেন। সবচেয়ে বেশি যে উপকার তিনি পেয়েছেন এই বাংলাদেশ থেকে, অনেক দার্শনিক চিন্তা তার ভিতর জাগ্রত হয়েছে। আমরা একবার 2-3 বন্ধু মিলে ওই পথেই আমরা নৌকা ভ্রমণ করেছি, একেবারে শিলাইদহে থেকে পতিশ্বর পর্যন্ত গিয়েছি। তখন 1974 সালের দিকে, 73 সালের, তখনও ওই বড় বড় গ্রামীণ ফোনের টাওয়ার টুয়ার এগুলি কিছুই ছিল না, ইলেকট্রিসিটির লাইন এগুলি কিছুই ছিল না। আমাদেরই মনে হয়েছে তখন যে না জানি কি বিশাল পরিপূর্ণতার সামনে আমরা উপস্থিত হয়েছি। তখনই আমাদের নিজেদেরই কত তুচ্ছ মনে হয়েছে প্রকৃতির সামনে। রাতে বৃষ্টি এসেছে, মনে হয়েছে না জানি কি, এই তো পরিবেশ, এরকম তো কোথাও পাবো না, চলন মিলের ভিতর দিয়ে। হ্যাঁ, ওই সমস্ত জায়গা দিয়ে। কাজে রবীন্দ্রনাথ যখন এইভাবে নিজেকে দেখেছেন, প্রকৃতির চোখে চোখ রেখে নিজেকে আবিষ্কার করেছেন, তার ভিতরের সত্তাটি সত্যিকার বাঙালিত্ব নিয়ে জাগ্রত হয়েছে। তার বাঙালিয়ানায় অভিষেক ঘটেছে প্রকৃত অর্থে 10 বছরের নির্জনবাস পদ্মার বুকে। আমরা আজকাল বলি কোয়ালিটি 10 ইয়ার্স, 10 বছর যদি কেউ কায় মনোবাক্যে যদি একটা কোনো কিছুতে নিবিষ্ট থাকে, তাহলে তার সেই মোক্ষ সাধন হয়। কাকতালীয়ভাবেও রবীন্দ্রনাথ একেবারে কায় মনে বাঙালি হবার জন্যই বোধহয় এই বিশালত্বের কাছে সমর্পণ করেছিলেন, অথবা সমর্পিত হবার সুযোগ পেয়েছিলেন। তিনি বাঙালি হয়েছিলেন, এবং বাউল রবীন্দ্রনাথ হিসেবে নিজেকে যে গর্বের সাথে পরিচয় দিচ্ছিলেন, বা সুফিবাদের তার যে ধারা, সেটাও এখান থেকেই তিনি পেয়েছেন। তার মানে বিশ্বমানবভবী যদি কায়মনে বাঙালি হয়, এই বিশ্বমানবের রাজনৈতিক ধারা নিয়েই আজকে বাকি কথাটুকু শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দেখা দিন আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে
নূতন দেখা দি আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। দেখা দি আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দি আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। নিটল টাটা পলিটিক্স প্লাসে 25-25 আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথের 157তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমরা বিরতিতে যাবার আগে যেখানে রেখে গেছিলাম কায়মনে বাঙালি এক কবিকে, একজন রবীন্দ্রনাথকে, যিনি বিশ্বমানব বা যিনি আমাদের সকলকে বিশ্বমানব হবার জন্যে একটি পথ তৈরি করে গেছেন। আমরা তার লেখা, তার ভাষা, তার কথা, তার গান, তার সুর সব কিছুর পথ বেয়ে বেয়ে যদি হাঁটতে পারি তাহলে বিশ্বমানবের এক যাত্রায় অন্তত আমাদের যাত্রা করা হবে। এখনকার বাস্তবতায়, এই বৈশ্বিক বাস্তবতায় রাজনীতিটা একটু শুনতে চাই যারা আছেন সকলের কাছেই। আবারও বারবার আমি একই উদ্ধৃতি দিচ্ছি, জীবনের একেবারে প্রথম আরম্ভ রবীন্দ্রনাথ যেমন করে তার বোধে তিনি যেমন করে পাশ্চাত্যকে প্রাধান্য দিয়েছিলেন, তারপরে শেষ একেবারে সভ্যতার সংকটে এসে তিনি স্বীকার করে গেলেন যে এখান থেকে সভ্যতার সূর্য। আমরা যদি ন্যায্যতার কথা বলি এবং বা রাজনীতি যেভাবে এগুচ্ছে তার কথা যদি বলি, রবীন্দ্রনাথ বারে বারে কেন এত বেশি প্রাসঙ্গিক হয়, আদৌ কি হয়? নজরুল ইসলাম খান, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। রবীন্দ্রনাথের সাহিত্য ইত্যাদি নিয়ে যারা ভালো বোঝেন তারা বলেছেন আর কি। আমরা রাজনীতি ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন আর কি যে রাজনীতির গতিবিধি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক নেতাদের দায়িত্ব। আমরা সেখানে সহযোগিতা বা বিরোধিতা করতে পারি এবং তিনি সঠিকভাবে সেটা করেছেন। যখন যেটা সংগত মনে করেছেন তিনি করেছেন সেটা আর কি। এবং তিনি এই যে রাজনীতির যেটা প্রধান দুটো ধারা, একটা প্রকাশ্য রাজনীতি, একটা গোপন রাজনীতি, এই উভয় পক্ষের সঙ্গে কিন্তু তার যোগাযোগ সবসময় ছিল। এবং খুব ইন্টারেস্টিং আর কি যেটা, সেটা হলো মহারাষ্ট্রের যে হিন্দু জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক, যিনি গণপতি পূজা এবং শিবাজী উৎসবের প্রবর্তন করেছিলেন, এটার উনি সমর্থন করেছেন। কিন্তু তিলকের গোরক্ষা সভার সাথে তিনি যুক্ত হন নাই। চিত্তরঞ্জন দাসের সাথে তার বধূর সম্পর্ক ছিল না, কিন্তু তার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। গান্ধীর সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই মধুর, কিন্তু গান্ধীবাদী তিনি নিজেকে কখনো দাবি করেন নাই। এই যে রবীন্দ্রনাথকে ভুল বোঝার বা তা নিয়ে কনফিউজড হওয়ার তো সুযোগ আছেই। এবং সে কারণেই দেখা যাচ্ছে যে 1909 সালে জুলাই মাসে তৎকালীন বাংলা সরকার তারা 22 জন সমাজের প্রভাবশালী এবং খ্যাতিমান ব্যক্তি যারা সরকার বিরোধী বলে চিহ্নিত, তাদের একটা তালিকা পাঠায় ইন্টেলিজেন্সের কাছে, এবং তার মধ্যে রবীন্দ্রনাথের নাম ছিল। যে রবীন্দ্রনাথ একজন প্রভাবশালী ব্যক্তি এবং সরকার বিরোধীদের সঙ্গে যুক্ত, অথচ সবাই জানতো যে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে ইংরেজদের সম্পর্ক আসলেই ঘনিষ্ঠ ছিল আর কি। তো এখন তাহলে এই বোঝা যাচ্ছে আর কি যে উনি এত ভালো সম্পর্ক ইংরেজদের সঙ্গে, তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু ইংরেজ সরকার তাকে
সরকার বিরোধী প্রভাবশালী ব্যক্তি বলে চিহ্নিত করেছেন। তো এখন মানে ব্যাপারটা হচ্ছে কেন এটা আর কি, যে উনি এই কনফিউশনটা কীরকম আর কি। এখন তার একটা প্রবন্ধ, এটা সাধনা পত্রিকা প্রকাশ হয়েছিল, নাম হলো শিক্ষার হেরফের। ওর মধ্যে উনি লিখছিলেন যে কঠিন কথা না বুঝিলে সহজ করার সাহায্যে বোঝাইতে হয়, কিন্তু সহজ কথা না বুঝিলে আর কোনো উপায় থাকে না। বাহ, অসাধারণ। এখন ব্যাপারটা হয়েছে যে ওনার কথা যারা কঠিন মনে করেছে তাদেরকে সহজ করে বোঝানোর ব্যাপারে হয়তো এক একজন এক একভাবে বোঝাইছে বলে প্রবলেম হয়ে গেছে। আর যারা সহজ কথাও বুঝতে চায় না তাদেরকে তো বোঝানোর আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই আর কি। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন, একটু আগে একটু আলোচনা করছিলেন আপনি হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে একটু কথা বলতেছিলেন আর কি। আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আর কি, যে ওনার নিজের লেখা এক জায়গায় উনি বলতেছেন যে আহারে ব্যবহারে মুসলমান অপর সম্প্রদায়কে নিষেধের দ্বারা প্রত্যাখ্যান করে না, হিন্দু সেখানেও সতর্ক, তাই খেলাফত উপলক্ষে মুসলমান নিজেদের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে টেনেছে হিন্দু মুসলমানকে তত কাছে টানতে পারেনি। আচার হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ সেতু, সেইখানেই পদে পদে হিন্দু নিজের বেড়া তুলে রেখেছে। আমি যখন প্রথম আমার জমিদারির কাজে প্রবৃত্ত হয়েছিলাম তখন দেখেছিলুম কাচারিতে মুসলমান প্রজাকে বসতে দিতে হলে জাজিমের এক প্রান্ত তুলে দিয়ে সেইখানে তাকে স্থান দেওয়া হতো। ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয়, আচারে প্রবল। আচারে মুসলমানের বাধা প্রবল নয়, ধর্মমতে প্রবল। এক পক্ষের যেদিকে দ্বার খোলা অপর পক্ষের সেদিকে দ্বার রুদ্ধ, এরা কি করে মিলবে? এখন ব্যাপারটা হয়েছে যে উনি সম্প্রীতির জন্য বলছিলেন, কিন্তু এই সম্প্রীতির সম্ভাবনা নিয়ে ওনার দুশ্চিন্তা ছিল। কারণ যে কারণে সম্প্রীতি হচ্ছে না এটা দূর করার ক্ষমতা তার একার ছিল না। উনি তার চেষ্টা মতো করে সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সেটা তার একার ছিল না আর কি। এবং উনি দুশ্চিন্তাগ্রস্ত শুধু এই সম্প্রীতি নিয়ে না, বিশ্ব শান্তি নিয়ে উনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার মৃত্যুর আগে দিয়ে। সেই জন্য তিনি 30-এর দশকেই উনি অনুভব করতেছিলেন আর কি, যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে এই বিশ্বের নেতৃত্ব। এবং সেই সময় তার সেই কবিতা বিখ্যাত, নাগিরিনা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। প্রান্তিকের এই কবিতা। অর্থাৎ যা কিছু অশুভ তার বিরুদ্ধে সংগ্রামের জন্য সবাইকে তিনি ডাক দিয়ে গেছেন। এখন এই ডাক যার কাছে কঠিন মনে হয়েছে, আবার আমি বলি তাকে সহজ করে বোঝানোর হয়তো যোগ্য মানুষ সে সময় হয় নাই, কিংবা কেউ সিদ্ধান্ত নিয়েই সহজ কথাটা বুঝতে চান নাই। যাই হোক, ফলাফল এই আর কি, যে তাকে নিয়ে এই কনফিউশনটা আছে। সহজ কথা আবার রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, সহজ কথা কইতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। খুব সহজে বলা যায় না, সহজে হয়তো অনেকে অনেক সময় অনেক প্রেক্ষাপটে। তবে এটা আরেকটা জিনিস বলি আপনি, যে উনি আরেকটা কথা খুব চমৎকার বলেছেন আর কি, সেটা হলো যে আমাদের সমাজে যা কিছু পরিবর্তন হচ্ছে সে অকরণ ভাবে, অকরণ মানে উনি বলছেন প্যাসিভ, সকরণ বা অ্যাক্টিভ বুদ্ধি দ্বারা আমরা তাকে চালনা করি না। এটা আর একটা আক্ষেপের কারণ ছিল তার, যে সেই সময় যারা সমাজ নেতা বা সমাজপতি বা যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ববান ছিলেন তারা অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছিলেন না। যে কোনো পরিবর্তন যা ঘটছিল সেগুলেন তার ভাষায়, এটা হলো তার শব্দচয়ন এবং পরিভাষা বলে যে বই, সেখান থেকে নেওয়া। যে এটা মানে একটা চমৎকার অনুবাদও পেলাম আমরা আর কি, যে অ্যাক্টিভ হলো সকরণ, অকরণ, প্যাসিভ হলো অকরণ, আর অ্যাক্টিভ হলো সকরণ। কাজে লাগানো যাবে। সকরণ এবং অকরণেই থাকছি আমরা। একটা ছোট্ট বিরতির পরে বাকিটুকু শুনবো। আমাদের সঙ্গেই আছেন, নিশ্চয়ই থাকবেন আমাদের নিউজ আজকের পলিটিক্স প্লাসের 25-25 আয়োজনে। দেখা দিন আরবার জন্মেরও প্রথম শুভ তোমারও প্রকাশ হোক।
ঘর। হে নূতন দেখা দি আরবার জন্মেরও প্রথম শুভ ঘর। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দি আরবার জন্মেরও প্রথম শুভ ঘর। নিউটন টাটা পলিটিক্স প্লাসের একেবারে শেষ ভাগে বলবেন নুহুল আলম লেনিন। যদি আমি জানি এখন ঠিক এই মুহূর্তে শেষ মুহূর্তে এই প্রশ্নটি করা অন্যায়, কিন্তু তারপরেও খুব এক লাইন বা খুব ছোট করে যদি বলতে চাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতি আমরা রবীন্দ্রনাথকে নানাভাবে ব্যাখ্যা করতে পারি। শতবর্ষ আগে তিনি অনেক কিছু দেখে গেছেন, বলে গেছেন এবং সেগুলো বছরের পর বছর সত্য হতে চলেছে। এখনকার ঠিক রাজনৈতিক অবস্থাটা যদি রবীন্দ্রনাথ দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে বলি, আপনি খুব ছোট্ট করে কি বলবেন? তিনটি কথা বলি, হ্যাঁ সময় নেই। তিনটি কথার একটা প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ ধর্মকে এবং রাষ্ট্রকে পৃথক করে দেখতেন। আমাদের বাংলাদেশের রাজনীতির একটা প্রধান সংঘাতের জায়গা হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম। হ্যাঁ, এইখানে রবীন্দ্রনাথকে যারা ভালো করে অধ্যয়ন করেছেন ওনারা ভালো করেই বলতে পারবেন আরও যে রবীন্দ্রনাথ ধর্মকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেছেন এবং রাষ্ট্রাচারের সাথে ধর্মাচারকে তিনি মিলাতে চাননি। এবং ইউরোপের রেনেসাঁর যেই দিকগুলোকে তিনি আত্মস্থ করার কথা বারবার বলেছেন, তার মধ্যে ধর্মনিরপেক্ষতার কথাটা তার ভাষায় তিনি নানানভাবেই বলার চেষ্টা করেছেন যে মনুষ্যত্বের সাধনা সেটি হচ্ছে আমাদের বাঙালিত্বের সাধনা পূর্ণ হবে সেই দিন। আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন। এক, দুই নম্বর কথা হচ্ছে যে এইটা বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে 10 বছর তার অবস্থান, সেখানে আমি একটু সাপ্লিমেন্ট করব যে এইখানে কেবল তিনি বাঙালি জাতিকে বোঝেন নাই, বাংলাদেশকেই বোঝেন নাই, তিনি আরেকটা বড় জিনিস বুঝেছেন, সেটা হচ্ছেন বাংলাদেশের গ্রামকে বুঝেছেন। বাংলাদেশের গ্রামের মানুষের জীবনে শোষণ, বৈষম্য এবং বিশেষ করে তাদের যে পশ্চাৎপদ, তিনি এক জায়গায় বলেছেন যে উনি তো শহরের জন্ম, শহরে বাস, বলছে শহরে হচ্ছে আধুনিকতা আর এখানে মধ্যযুগীয় অন্ধকার। এবং সেই অন্ধকার সরানোর জন্য প্রতি শহরে তিনি যেই মাইক্রো ক্রেডিট প্রথম চালু করেছিলেন তার নোবেল পুরস্কারের টাকা দিয়ে, সেখান থেকে গিয়ে কিন্তু তার আরেকটা জানা হয়েছে। যদি বলেন যে মুসলমান সম্পর্কে যে তার দৃষ্টিভঙ্গি, সেটাও বহুলাংশে বাঙালি মুসলমান যে তার প্রজা, যে কৃষক, তাদের জীবনকে অতি ঘনিষ্ঠভাবে তিনি কিন্তু এখানে দেখেছেন। মুসলমান কিন্তু তিনি শান্তিনিকেতনে খুব একটা পাননি, মুসলমান পেয়েছেন শাহজাদপুরে, পতিশরে, এইসব জায়গাতে উনি এটা দেখেছেন এবং শিলাইদহে। সুতরাং বাংলাদেশকে দেখা, বাংলাদেশকে বিনির্মাণ করা, বাংলাদেশের মানস চেতনা বিনির্মাণ করা, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে প্রাসঙ্গিক। শেষ কথা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলা হয়। রবীন্দ্রনাথ কখনো ছোট ইংরেজ, বড় ইংরেজের অনেক কথাই বলেছে, কিন্তু রবীন্দ্রনাথ এই কথা বলেছেন ইউরোপ যে মশাল জ্বালিয়ে তার দেশকে আলোকিত করেছে, সেই মশাল দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আগুন জ্বালিয়েছে, অর্থাৎ উপনিবেশবাদ, উপনিবেশে সে আগুন জ্বালিয়েছে। এবং এই জন্য তিনি আফ্রিকা কবিতা রচনা করেছেন। এই জন্য আমি বারবার বলি যে রবীন্দ্রনাথ কনসিস্টেন্টলি, হ্যাঁ, তিনি উপনিবেশবাদের বিরুদ্ধে, কিন্তু তিনি ইউরোপের মানুষের বিরুদ্ধে কোনো ঘৃণা বিদ্বেষ ছড়াননি। ফ্যাসিজমের বিরুদ্ধে, সভ্যতার সংকটের কথা যেটা বললেন, সেখানে ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি যে ভাষায় যেভাবে তিনি জায়গা দিয়েছেন, যার ফলে পরবর্তীতে এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, লেখক সংঘ ইত্যাদি IPTA হলো, তার মূলে রয়েছে রবীন্দ্রনাথের প্রেরণা। আর শেষ কথা হচ্ছে রবীন্দ্রনাথ আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছেন, কারণ রবীন্দ্রবিহীন বাঙালি জাতিসত্তার কথা
আজকের দিনে আমরা কল্পনা তাইলে করতে পারি না। একেবারে সভ্যতার সংকটের শেষ লাইন যদি বলি, ওই মহামানবও আসে। তিনি বারবার করে আশাবাদী ছিলেন যে এখানকারই পূর্বাচলের সূর্যোদয়ের যে দিগন্ত, সেই দিগন্ত থেকেই সভ্যতার সূর্যটি উঠবে। আমাদের হাতে একদমই সময় নেই, শেষ করব 25-এ 25-এর এই আয়োজন এবং কবির কণ্ঠে আক্ষেপ এবং অনেক দিন বাঙালির মানুষে বেঁচে থাকার আক্ষেপ নিয়ে তার কণ্ঠের একটি গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। যারা উপস্থিত ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা। অন্য কখনো হয়তো আবারও দেখা হবে। এবং দর্শক যারা ছিলেন সারাদিন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 25-এ 25-এর আয়োজন শেষ করছি রবীন্দ্রনাথের নিজের কণ্ঠে। দেখা দে আর জন্মের প্রথম শুভক্ষণ।